আসসালামু আলাইকুম। আগুনের ছাই গল্পের পরবর্তী অংশ। রহস্য উদ্ঘাটন পর্ব ২। আনোয়ার শেখ রুমে বসে অফিসের কাগজপত্র দেখছিলেন। মেহবুবা বেগম রুমে ঢুকেই প্রতাপ চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, শুনলাম তোমার বন্ধুর মেয়ে তৃষা নাকি পাগল হয়ে গেছে। আনোয়ার শেখ চোখ না তুলেই বললেন, হারিয়ে ফেলেছে, ভালো ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। আনোয়ার শেখ চোখ না তুলেই বললেন, পাগল হয়ে যায়নি, সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, ভালো ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো শুনলাম ডাক্তারেরা বলেছে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। আনোয়ার শেখ বিরক্ত মুখে চেয়ে বললেন, কে বলে তোমায় এসব আজে বাজে কথা? দেশের বাইরে কত ভালো ভালো ডাক্তার আছে, তাদের দেখালেই তৃষা সুস্থ হয়ে উঠবে। ওহ আচ্ছা, আর কিছু বলার আছে? না থাকলে যাও এখান থেকে, কাজ করতে দাও আমায়। বলে তিনি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। মেহবুবা বেগম গেলেন না। আনোয়ার শেখ তার দিকে চেয়ে বললেন, কি হলো, আর কিছু বলবে? বলার থাকলে জলদি বলো। ভীষণ ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ, কাজ করছি, তোমার মতো বসে থাকি না সারাদিন বাড়িতে। কি এত কাজ তোমার? আবার কার সর্বনাশ করার প্ল্যান করছো? তুমি কি বলতে চাইছো? বললাম, আবার কার সর্বনাশ করার জন্য ছক কষছো? জীবনে কম পাপ তো করনি। এত বয়স হলো, এবার তো অন্তত শুধরে যেতে পারো। মেহবুবা, চিৎকার করো না, আমি ভুল কিছু বলিনি। আনোয়ার শেখ চুপ করে গেল। মেহবুবা বেগমও রুম থেকে বেরিয়ে গেলেন। এবার কি করবি? ভাবছি। যা ভাবার দ্রুত ভাব, এত সময় নেই আমাদের হাতে। তৃষাকে দেশের বাইরে নিয়ে যাবে। পারবে না, আমি আছি কি জন্য তবে? আরিয়া বাঁকা হাসল। সে না হয় বুঝলাম, কিন্তু কিন্তু কি আন্টি? মেহবুবা বেগম আরিয়ার হাত ধরে বললেন, চারপাশে শত্রু তোর, যা করার সাবধানে করবি, তোর যেন কোনো ক্ষতি না হয়। আরিয়া মুচকি হাসল, চিন্তা করো না, তোমার দোয়া আর ভালোবাসা তো আমার সাথেই আছে, আমার কিচ্ছু হবে না। মেহবুবা বেগম পরম স্নেহে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তবুও আমার ভয় হয় বড্ড। যদি তোর কিছু হয়ে যায়, আমি তো তোকে এখানে নিয়ে এসেছি। তোর চাচা মারিয়ার বাবা শাহিনকে কথা দিয়েছি, আমি তোর কিচ্ছু হতে দেব না। ওরা আমার ওপর ভরসা করে তোকে এখানে পাঠিয়েছে। আমি যদি ওদের ভরসা ভেঙে ফেলি, নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব রে মা। আন্টি, চিন্তা করো না তুমি। আমি এখানে শুধু তোমার কথায় আসিনি, এসেছি নিজের প্রতিশোধ নিতে। হ্যাঁ, কিন্তু রেদওয়ানের বউ তো তুই, আমার কথাই হয়েছিস তাই না? ওকে বিয়ে না করেও তো তুই তোর প্রতিশোধ নিতে পারতি। শুধুমাত্র আমার কথায়, আমার প্ল্যানে সাই দিয়েই তো তুই রেদওয়ানকে বিয়ে করলি। তাতে কি হয়েছে আন্টি? এতে তোমার কোনো দোষ নেই। দেখো, উপরওয়ালা না চাইলে তো এটা হতো না, তাই না? তিনি চেয়েছেন বলেই সেদিন প্ল্যান অনুযায়ী তোমার ছেলেও সেখানে পৌঁছেছিল। নইলে দেখো, সেদিন যদি রাস্তায় তার গাড়ির খারাপ হয়ে যেত, কিংবা অন্য কোনো কারণে যদি সেখানে না পৌঁছাতো, তখন তখন তো আর আমাদের করা প্ল্যান সাকসেসফুল হতো না। তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। মেহবুবা বেগম হাসলেন। আমায় কখনো ভুল বুঝিস না মা, কখনো ভাবিস না আমি তোর ক্ষতি করেছি। ভাববো না, প্রশ্নই আসে না, তুমি তো আমার মিষ্টি আন্টি। আরিয়া জড়িয়ে ধরল মেহবুবা বেগমকে। মেহবুবা বেগম ও স্নেহে মেহবুবা বেগমও সস্নেহে বুকে জড়িয়ে নিলেন তাকে। ৩ বছর আগে যেদিন আরিয়ার সাথে ওই ঘটনা ঘটে, সেদিন হসপিটালে মেহবুবা বেগমের দেখা হয় তার সাথে। মেহবুবা বেগমও ডাক্তার দেখাতে গিয়েছিলেন। আরিয়া জানতো না ইনি আনোয়ার শেখের ওয়াইফ। আরিয়া আর ওর মাকে কাঁদতে দেখে উনি কৌতূহলবশত যান ওদের কাছে। গিয়ে নিজের স্বামীর করা কুকীর্তির কথা জানতে পারেন। সেদিন আরিয়ার
মামারা যাওয়ার আগে তার দায়িত্ব দিয়ে যান মেহবুবা বেগম আর মারিয়ার বাবা শাহিনকে। দুজনে মিলে তার পরদিনই আরিয়াকে দেশের বাইরে পাঠায়। সেই থেকে আরিয়ার এখানে ফিরে আসার আগে অবধি মেহবুবা বেগম লুকিয়ে তার সাথে যোগাযোগ রেখেছিলেন। আরিয়ার এত বছর বিজনেসম্যান হওয়ার পিছনে এরাই আছে। শাহিন হোসেন ও শহরের নামকরা বড় ব্যবসায়ীদের মধ্যে একজন। তিনি প্রথম থেকে লুকিয়ে আরিয়াকে সাহায্য করে এসেছেন। আরিয়া দেশে ফেরার পর তারা সবাই মিলে প্ল্যান করে শেখ বাড়িতে ওকে ঢোকানোর। যদিও বিয়ের প্রস্তাব দিলে আনোয়ার শেখ সহজেই রাজি হয়ে যেত, কারণ এত বড় সুযোগ তিনি হাতছাড়া করতেন না কোনো মতেই। কিন্তু সেখানে সন্দেহ করার একটা বিষয় ছিল, তাই তো এত কষ্ট করে সবকিছু সাজানো হয়েছিল। মেহবুবা বেগমের জোর করে ওখানে পাঠানো, গ্রামের লোকের ওদের বিয়ে দেওয়া, সবটাই পূর্ব পরিকল্পিত। এখানে এক্সট্রা সাহায্য করলো বৃষ্টির জন্যই সেদিন দুজনে এক জায়গাতেই আশ্রয় নিল, আর প্ল্যান সাকসেসফুল করা আরও সহজ হলো। আরিয়া তার প্রতিশোধের পথে আরও এগিয়ে গেল। প্রথমে সে আনোয়ার শেখ আর প্রতাপ চৌধুরীর ট্রেন্ডার কিনে নিল গোপনে। তাদের শেয়ার ও সেই কিনে নিত, যেটাতে তাদের কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার পথে চলে যায়। এরপর সেই আবার তাদের সাথে প্রজেক্ট সাইন করে তাদের সাহায্য করলো, বিশ্বাস করালো তাদের যে আরিয়া নিতান্তই একজন বিজনেস ওম্যান। তারপর একটু একটু করে তাদের মনে স্নিগ্ধার ভয় সৃষ্টি করলো। প্ল্যান ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝখান থেকে ইয়াসির তাকে সন্দেহ করা শুরু করলো। যদিও সাইম তাদের অনেক বড় একটা সূত্র দিয়েছে নিজের মুখে সব স্বীকার করে, কিন্তু এতেও তাদের শাস্তি দেওয়া সম্ভব নয়। তারা ঠিকই কোনো না কোনোভাবে সেটা থেকে বেরিয়ে আসবে। দেখা যাবে শেষমেশ নিজেরা বাঁচাতে সাইমকে ফাঁসিয়ে দেবে। তাই আরিয়া ওই ভিডিও ক্লিপ মিডিয়ায় প্রকাশ করেনি। আরিয়া আর মেহবুবা বেগম কথা বলছিল, ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো কেউ একজন। দুজনেই বেশ ঘাবড়ে গেল। তাদের সামনে এসে দাঁড়ালো ফাহিমের চোখে মুখে অবিশ্বাস। সে অবাক চোখে চেয়ে রইল মেহবুবা বেগমের দিকে। মেহবুবা বেগম আমতা আমতা করে বললেন, ফাহিম বাবা, তুই এখানে? হ্যাঁ বড় মা, তুমি এত কিছু করেছো, আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। তুমি বড় বাবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এনাকে বাড়িতে ঢোকালে, যেখানে তুমি জানো তার বড় বাবার উপর কতটা রাগ আছে। উনি যদি তার কোনো ক্ষতি করে দেয়। আরিয়ার দিকে দেখিয়ে বলল ফাহিম। মেহবুবা বেগম দৃঢ় গলায় বললেন, আর তোর বড় বাবা যা করেছে ওর সাথে, সেটা বুঝি ঠিক করেছে? আমি যা করেছি বেশ করেছি। এতে যদি তোর বড় বাবার ফাঁসিও হয় তবুও আমি দুঃখ পাবো না। শুধুমাত্র নিজের লাভের জন্য সে যে মানুষ এতটা নিচে নামতে পারে, মুহূর্তেই একটা হাসিখুশি পরিবারকে এভাবে ধ্বংস করে দিতে পারে, সে এটারই যোগ্য। এমনি শাস্তি প্রাপ্য হয়েছে তার। কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেললো ফাহিম, তারপর বলা শুরু করলো, তুমি ঠিকই বলছো বড় মা। বড় বাবার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। সে মীরার সাথেও যা করেছে সেটাও ক্ষমার অযোগ্য। মেহবুবা বেগম আর আরিয়া চমকে তার দিকে চাইল। কি করেছেন উনি মীরার সাথে? আরিয়া প্রশ্ন করল। ফাহিম এবার সব তাদের খুলে বলল। মীরা বাবার অসুস্থতার কথা শুনে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু পরে তার দেখা হয় আনোয়ার শেখ আর প্রতাপ চৌধুরীর সাথে। তারা দুজনে মিলে গিয়েছিল তাকে শাসাতে। তাকে ভয় দেখিয়েছিল সে যদি ফাহিমের পিছু না ছাড়ে তবে তার ক্ষতি করবে তারা। কিন্তু মীরা তবুও মানেনি, ফাহিমকে ছাড়তে চায়নি। ঠিক তখনই তারা করলো সব থেকে নোংরা একটা কাজ। স্নিগ্ধার বাবাকে ভুল করে মারলেও মীরার মাকে তারা বেশ প্ল্যান করেই মারল। মীরার চোখের সামনে তার মাকে
গাড়ি চাপা দিয়ে মারল তারা। তারা যখন এসব করে পৈশাচিক আনন্দ পাচ্ছিল, তখন ওদিকে মীরা তার আধমরা মায়ের বডিটা নিয়ে এদিক ওদিক ছোটাছুটি ছুটছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি সে। তার মা মারা গেল। তখন মীরার কাছে হারানোর জন্য আর কিছু ছিল না। তারপরেও সে হয়তো ফাহিমকে ছেড়ে কোথাও যেত না, কিন্তু বাধ্য হয়েছিল যেতে ফাহিমের ভালোর জন্য। যদি সে সেই দিন ওই সিদ্ধান্ত না নিত, তবে হয়তো আজ তার মা বেঁচে থাকতো। এই চিন্তা থেকে ডিপ্রেশন তাকে একদম ভেঙে ফেলেছিল। তাই সে ফাহিমের কাছ থেকে সরে যেতে চেয়েছিল। আরিয়া আর মেহবুবা বেগম শুনে কেঁপে উঠলেন। আরিয়া ঘৃণায় ছি থু করতে লাগলো। মেহবুবা বেগম যেন কিছু বলার ভাষায় হারিয়ে ফেললেন। এখন তুমি কি চাও? তাদের শাস্তি দিতে, যারা মীরার সাথে এই অন্যায়গুলো করেছে, নাকি তাদের ছেড়ে দিতে বলো? আরিয়া বলল। ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরিয়ার বড় বাবা আমার সবথেকে পছন্দের একজন মানুষ ছিলেন। ছোট থেকেই তিনি এক প্রকার আমাকে বড় করেছেন বলা যায়। আমার বাবার থেকে তার সাথে আমার বেশি সময় কাটানো, তার কাছেই আমার যত আবদার ছিল। কিন্তু আমার সেই চেনা জানা বড় বাবা যে হঠাৎ করেই এমন অচেনা হয়ে উঠবে, তার এমন ঘৃণ্য কাজের কথা জানতে পারবো, তা বুঝিনি। আমি চাই সে শাস্তি পাক। এত অন্যায় করেও পার পেয়ে গেলে তখন পৃথিবীতে সত্যের জয় বলে কিছু থাকবে না। মেহবুবা বেগম চোখের পানি মুছে ফাহিমের কাঁধে হাত রাখলেন। তুই আমাদের সাথে থাকবি তো? তাহলেই এদের মতো অমানুষদের শাস্তি দিতে পারবো। থাকবো বড় মা। মেহবুবা বেগম আরিয়া আর ফাহিমকে জড়িয়ে ধরলেন। নিজের স্বামীর এসব কাজকর্ম তাকে তার প্রতি আরও ঘৃণা বাড়িয়ে দিয়েছে। এখন তাদের সবার একটাই উদ্দেশ্য, এই মানুষগুলোকে তাদের পাপের যথাযথ শাস্তি দেওয়া। মাঝরাতে আরিয়া উঠে চলে গেল ছাদে। এমনি এমনি সে এখানে আসেনি। সে অপেক্ষা করছে একজনের আসার। কিছুক্ষণ পর এলেও সে। কি ব্যাপার বেইব, আমার জন্যই অপেক্ষা করছো বুঝি? পিছন থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির গলার আওয়াজ পেয়ে সেদিকে চাইল আরিয়া। ঠোঁটের কোণে দেখা দিল এক রহস্যময় হাসি। হ্যাঁ, অবশ্যই। ছায়ামানবের পরিচয়। লোকটা এগিয়ে এসে দাঁড়ালো আরিয়ার পাশে। তো বলো, আমার অপেক্ষা কেন করছিলে? আরিয়া মুচকি হেসে বলল, কি করি বলুন? আপনি এমন একটা অভ্যাস তৈরি করে দিয়েছেন, এখন তো আপনার চুমু না খেলে ঘুমিয়ে আসতে চায় না। আচ্ছা, তোমার বর যদি জানতে পারে, কি বলবে তাকে? ওনাকে আবার বলার কি আছে? জানলে জানবে, তাতে আমার কি? ওনার সাথে এমনিতেই আমার বিয়েটা জোর করে হয়েছে। কয়দিন পর ডিভোর্স দিয়ে দিব, তারপর আপনাকে বিয়ে করব। লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, কি ব্যাপার বলো তো? অন্য দিন তো আমি এলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় তোমার। রীতিমতো প্রশ্নের পর প্রশ্ন করে যাও, আমি কে, কেন এলাম, তোমার কোনো ক্ষতি করতে চাই কিনা, এমন হাজারটা প্রশ্ন। কিন্তু আজ তোমার কথার ধরন কেমন অন্যরকম লাগছে। কাহিনী কি? কাহিনী কিছুই না। দেখুন, আমার হাজবেন্ডের সাথে আমার বিয়েটা তো জোর করে হয়েছে। ওনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার মনে হয় ওনারও আমার প্রতি ইন্টারেস্ট নেই। তাই ভাবলাম, যার আমার প্রতি ইন্টারেস্ট আছে তার সাথেই থাকাটা বেটার হবে। কি বলেন? আর এমনিতেও ওই গাধাটার সাথে কে থাকবে? না আছে কোনো বুদ্ধিশুদ্ধি, না জানে রোম্যান্স। ওর সাথে থেকে কি আমি আমার জীবনটা নষ্ট করব? না। আরিয়ার কথা শেষ হওয়ার আগেই বেশম খেল লোকটা। আরিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসি। তার পিঠ চাপড়াতে চাপড়াতে বলল, কি হলো, কি হলো? বিষম খেলেন কেন? নির্ঘাত কেউ আপনার নামে নিন্দা করছে। কিছুক্ষণ পর শান্ত হলো সে। আরিয়াও সোজা হয়ে দাঁড়ালো। লোকটা এবার সন্ধিহান কণ্ঠে শুধালো, কেউ নিন্দা করছে, এটা কেন মনে হলো? শোনামতো করতে পারে। পারে, তবে করবে না কেন? কারণ আমার মনে হয় না মিস্টার রেদন শেখ কেউ আপনার মতো
বাদরের নামে সুনাম করবে বলে। লোকটা আরিয়ার কথা শুনে দু কদম পিছিয়ে গেল। আরিয়া বুকে হাত গুজে দাঁড়ালো, আদেশের সুরে বলল, এক পাও নড়বেন না, নইলে ঠ্যাং ভেঙে দেব। কি ভেবেছেন রোজ রোজ এসে জোর করে চুমু খেয়ে যাবেন? লজ্জা করে না এভাবে কোনো পারমিশন ছাড়া তাকে ছুতে চুমু খেতে? রেদওয়ান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তো আমি আমার বউকে ছুঁয়েছি, বাইরের পরনারীকে তো ছুঁইনি। যাই হোক মিস আরিয়া মেহেরিন, দয়া করে বলবেন কি আপনি কিভাবে বুঝলেন এটা যে আমিই? আরিয়া ভেংচি কেটে বলল, মিস্টার হাজবেন্ড, আপনি নিজেকে খুব চালাক মনে করেন, ভাবেন আপনার ঘটে যা বুদ্ধি আছে তা অন্য কারো কাছে নেই, তাই না? রেদওয়ান মাথা চুলকাতে চুলকাতে বলল, তা অবশ্য ঠিক। যাই হোক, এবার বলো তো আমায় চিনলে কিভাবে? আপনার গলায় আঁচড়ের দাগ দেখে, যেটা সেদিন রাতে আমি করেছিলাম। আর 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 সেদিন আমাকে বাঁচাতে গিয়ে আপনার হাত কেটে গিয়েছিল সেটা। সেটা তো বুঝলাম, কিন্তু সেদিন আমাকে বাঁচাতে গিয়ে আপনার হাত কেটে গিয়েছিল সেটা। হুম সেটা তো বুঝলাম, কিন্তু গলার আঁচড়ের দাগটা তো আমি মেকআপ দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখলে কিভাবে? সেদিন তো শাওয়ার নিয়ে এসেই ঘুমিয়ে পড়েছিলেন, ঢাকতে ভুলে গিয়েছিলেন, তখনই দেখেছিলাম। রেদওয়ান তৃপ্তির হাসি হাসল। দ্যাটস মাই লেডি, এই না হলো আমার বউ। সেসব কথা বাদ, এখন থেকে আমাকে আপনি ছুঁবেন না। হুটহাট আমার পারমিশন ছাড়া আমায় ছুঁয়ে চুমু খেলে আমি কিন্তু। রেদওয়ান একটু একটু করে তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি করবে? আপনার নামে মানহানির মামলা করে দেব, তাই বুঝি? আরিয়ার কাছে এসে রেদওয়ান আরিয়ার কোমর চেপে ধরল, একটানে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, বাংলা সিনেমার ডায়লগ দেওয়া বন্ধ করো, এখানে সিনেমার শুটিং হচ্ছে না, এটা বাস্তব জীবন। আর আমি কোনো নায়কও নই যে তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তুমি আমার বিয়ে করাবো, বিয়ে করেছি ছোঁয়ার জন্যই। সো স্টপ টেকিং ননসেন্স। কথা শেষ করেই রেদওয়ান আরিয়ার ঘাড়ে একটা চুমু খেলো। আরিয়ার শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল, কেঁপে উঠল সে। রেদওয়ান তাকে কোলে তুলে নিয়ে নিচে নামতে লাগলো। আরিয়া কাঁপা কাঁপা গলায় তাকে জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছেন? রেদওয়ান মুচকি হেসে বলল, শুধু চুমুতে আর মন ভরে না বউ, এর চেয়ে বেশি কিছু চাই এবার। মামা মানে? মামা মানে হলো আজকে আমাদের বাসর হবে নতুন করে। আরিয়া একটা শুকনো ঢোক গিলল, তবে রেদওয়ান হাত থেকে নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টা করলো না। হয়তো সেও এটাই চায়। রেদওয়ান তাকে রুমে নিয়ে বেডের উপর শুইয়ে দিল। দরজা আটকে ধীরে ধীরে এগিয়ে এলো আরিয়ার দিকে, তার দিকে নেশালো চোখে চেয়ে রইল রেদওয়ান। ইটস রোমান্স টাইম বেব। দুজনে মিলে হারিয়ে গেল ভালোবাসার অতল গহ্বরে। ইয়াসির কপাল কুঁচকে আছে গভীর চিন্তায়। এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরে আছে, অন্য হাতে ধরা ফোন। ফেসবুকে কিছু স্ক্রল করছে, একটা পুরনো নিউজ হঠাৎ তার নিউজ ফিডে এসেছে। নিউজটা 2 বছর আগের, রেদওয়ানের ইউনিভার্সিটিতে একটা দুর্ঘটনার। 19 এপ্রিল 2018। ইউনিভার্সিটির ক্যান্টিনে একজন শেফ এর গাফিলতির কারণে আগুন ধরে যায়, তাতে মূল বিল্ডিংয়ের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়, তাতে প্রায় শতাধিক শিক্ষার্থী মারা যায়। আগুন ছড়িয়ে পড়ার আগে সবাই সাবধান হলেও ক্যান্টিনে থাকা মানুষ আর তার পাশের রুমে থাকা স্টুডেন্টদের বেশিরভাগই নিহত হয়। আহত হয় প্রায় 2 শতাধিক স্টুডেন্ট প্লাস টিচার। ঘটনাটা বেশ বড় হলেও এটা তখন নিউজ চ্যানেলে তেমন প্রচার করা হয়নি, ধামাচাপা দেওয়া হয়, কারণ ভার্সিটি কর্তৃপক্ষ এটার জন্য দায়ী ছিল, তাদের গাফিলতির জন্যই ঘটনা ঘটে। সরকারের পক্ষ থেকে তাই আদেশ দেওয়া হয় যাতে এই ঘটনা বেশি প্রচার করা না হয়, যার জন্য তার মধ্যে
যেসব স্টুডেন্টরা বাইরের দেশের তাদের বাড়ির লোকের কাছে এই নিউজ পৌঁছায়নি, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট সেই নিয়ম না মেনেই ঘটনাটা প্রকাশ করে। ইয়াসির কৌতূহলী হয়ে সেই পোস্টার কমেন্ট বক্সে ঢুকলো। সেখানে একটা লিংক দেওয়া ছিল। ইয়াসির চাপ দিল লিংকে। এখানে সেসব স্টুডেন্টের নামের লিস্ট দেওয়া যারা গুরুতর আহত হয়, কিছু যারা মারা যায়। ইয়াসির সেগুলো পড়ছিলই, ঠিক তখনই তার চোখ আটকে যায় একটা নামে, রেদওয়ান তাহসিন। তার ভাই সেই আহতদের লিস্টে। ইয়াসিরের চোখ যেন কপালে উঠল। রেদওয়ান সেই দুর্ঘটনায় আহত হয়েছিল, কিন্তু তারা জানতই না। আর সব থেকে বড় কথা, রেদওয়ানের শরীরে, মুখে কিংবা হাতে পায়ে কোথাও কোনো চিহ্ন নেই কেন, যাতে বোঝা যায় সেই অংশ আগুনে পোড়া ছিল। যদি সত্যি তার শরীর আগুনে পুড়ত, তবে সেই ক্ষতচিহ্ন কি এত সহজে মিটে যেত? ইয়াসিরের মন সায় দিল না। তার মস্তিষ্ক বলছে বারবার, এখানে নিশ্চয়ই এমন কোনো ঘটনা আছে যা এখনো জানা বাকি। কি হতে পারে? রেদওয়ানকে নিয়ে কি কোনো রহস্য আছে? যদি থেকে থাকে, তবে কি সেটা? দেশে ফেরার পর থেকে রেদওয়ানের বিহেভিয়ার ও কেমন পাল্টে গেছে। কিন্তু কেন? কি ঘটনা আছে তাকে ঘিরে? তা ইয়াসির জেনেই ছাড়বে। বেশ সকাল সকাল আজ ঘুম ভাঙল আরিয়ার। বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে কিচেনে গেল সে। মেহবুবা বেগম তাকে দেখে মুচকি হেসে বললেন, কি ব্যাপার, আজ এত সকাল সকাল উঠে পড়েছিস? বাদরটা বুঝি ঘুমাতে দেয়নি? আন্টি, কি বলো এসব? কেন? মেয়ে দেখি আবার লজ্জাও পাই। লজ্জা পাওয়ার কি আছে এতে? থামো তো তুমি, কি রান্না করছো সেটা বলো। স্যান্ডউইচ বানিয়েছি, আর এই যে পরোটা ভাজছি, কিছু খাবি? না, এখন নয়, একটু পরে। তোমায় হেল্প করব, কোনো হেল্প লাগলে বলো আমায়। মেহবুবা বেগম দুহাত গালে রেখে অবাক হয়ে বলল, ও বাবা, আমার বিজনেস ওম্যান ধনী বৌমা বলে কি আমাকে রান্নায় হেল্প করবে? আন্টি আবার শুরু করলে। তিনি মুচকি হাসলেন, আরিয়ার কাঁধে হাত রেখে বললেন, আমার কোনো হেল্প লাগবে না, একটু পর রাবেয়া আসবে, বাকি কাজ ওই করে দেবে, তুই চিন্তা করিস না, যা গিয়ে রেস্ট নে। আরিয়া আর কথা না বাড়িয়ে ডাইনিং রুমে এসে বসে পড়ল। কিছুক্ষণ পর রেদওয়ানও নিচে নেমে এলো। তার পাশে বসতে বসতে বলল, কি ব্যাপার মিস ওয়াইফ, এত দ্রুত উঠে পড়লেন যে আজ? তাতে আপনার কি, আপনি গিয়ে ঘুমান। আহা, বোঝেন না কেন? আপনাকে ছাড়া ঘুম আসে না তো আমার। কিভাবে ঘুমাবো বলেন? ঢং। রেদওয়ান কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু ওপর থেকে ফাহিম আর মীরাকে আসতে দেখে চুপ করে গেল। ওরা দুজনও এসে ওদের পাশে বসে পড়ল। ফাহিম মিটিমিটি হেসে বলল, কি ব্যাপার ভাইয়া, ভাবির সাথে লুকিয়ে লুকিয়ে কি কথা বলছো? তোর শোনার মতো বয়স হয়নি এখনো, চুপ থাক। কি, আমার বয়স হয়নি? ঠিক বয়সে বিয়ে হলে এতদিনে নাতি নাতনির মুখ দেখতাম, আর আমায় বলে কিনা বয়স হয়নি। হইছে, তুই আমার দাদুর বয়সী, এবার থাম। ভাবি, তুমি বলো তো ভাইয়া চুপি চুপি তোমায় কি বলছিল? আমাদের দেখে থেমে গেল। আরিয়া মৃদু হেসে বলল, বলছিল তোমাদের হানিমুনে কোথায় পাঠাবে তাই। সেই পরিকল্পনাই করছিলাম আমরা। তুমিও আমার পিছে লাগছো? আহা, পিছে লাগলাম কোথায়, আমি তো তোমার সামনে বসে আছি। আরিয়ার কথায় সবাই হো হো করে হেসে উঠল। ইয়াসির, রেদওয়ান। বেশ কিছুক্ষণ ধরে রেদওয়ান ছাদে হাঁটাহাঁটি করছিল। তখন শ্রাবন্তী এসে তাকে বলল, ভাইয়া নিচে চলো। কেন? বড় মা ডাকছে তোমায়। আচ্ছা তুই যা, আমি একটু পর আসছি। শ্রাবন্তী চলে গেল। রেদওয়ান আরও বেশি কিছুটা সময় ছাদে কাটিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই কেউ খুব শক্ত কিছু দিয়ে রেদওয়ানের মাথায় আঘাত করতেই রেদওয়ান ওখানে সেন্সলেস হয়ে পড়ে গেল।
তার জ্ঞান ফিরল বেশ কয়েক ঘন্টা পর। একটু একটু করে চোখ মেলে চাইল সে, এটা কোথায়? রেদওয়ান বুঝল না সিঁড়ির কাছ থেকে এখানেই বা কিভাবে পৌঁছালো সে। সে হতভম্ব হয়ে এদিক ওদিক চাইতে লাগলো। রুমটা ভীষণ অগোছালো আর পুরনো জিনিসপত্রে ভর্তি। বাঁদিকে একটা জানলা আধখোলা অবস্থায় আছে, তার ফাঁক দিয়ে অল্প অল্প আলো ভিতরে ঢুকছে। রেদওয়ানের মাথাটা ভার হয়ে এলো। হঠাৎ রুমের দরজা ঠেলে কেউ একজন ভেতরে ঢুকে এলো। রেদওয়ান তার মুখ দেখার চেষ্টা করলো, কিন্তু অন্ধকার থাকায় কিছুই দেখতে পেল না সে। লোকটা আস্তে আস্তে এগিয়ে এসে পাশে রাখা একটা চেয়ার টেনে বসলো রেদওয়ানের সামনে। জানালার ফাঁক দিয়ে আসা আলোটুকু পড়ল তার মুখে। রেদওয়ান অবাক বিস্ময়ে বলে উঠল, ভাইয়া তুমি? ইয়াসির রেদওয়ানের দিকে এগিয়ে এসে বসল, দুই হাত থুতনির নিচে রেখে শান্ত কণ্ঠে বলল, অবাক হচ্ছিস? তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছো? আর এটা কোথায়? ইয়াসির মুচকি হেসে বলল, চিনতে পারছিস না? এটা তো আমাদেরই বাড়ির স্টোর রুম। ওই যে, ভালো করে শোন, মায়ের গলার আওয়াজ ভেসে আসছে। মেহবুবা বেগমের গলার আওয়াজ রেদওয়ানের কানেও এলো। সে চিৎকার করে রাবেয়া বেগমকে কিছু একটা আনতে বলছে। রেদওয়ান আবার ইয়াসিরের দিকে চেয়ে শুধালো, আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? ইয়াসির উঠে দাঁড়ালো। তোর মনে আছে ছোটবেলায় আমরা লুকোচুরি খেলতাম? তুই আর ফাহিম লুকাতি, আমি তোদের খুঁজতাম। আজও খেলবো। আজকে তুই আর আমি লুকাবো, অন্যরা আমাদের খুঁজবে। কি বলছো এসব পাগলের মতো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা একদমই ঠিক আছে। বাজে না বকে আমার হাতের বাঁধন খোলো ভাইয়া। চুপ। ভাইয়া? কিসের ভাইয়া? তুই আমার ভাই নস। নাও এখন এ আবার কোনো নাটক শুরু করলে নতুন করে। নাটক? নাটকই বটে, তবে আমি যেটা করছি সেটা না। তুই এতদিন ধরে যেটা করে এসেছিস সেটা। যা বলার পরিষ্কার করে বলো। কে তুই? আমি রেদওয়ান তাহসিন, মেহবুবা বেগম আর আনোয়ার শেখের ছোট ছেলে। আর কিছু? মিথ্যা, মিথ্যা, মিথ্যা। তুই রেদওয়ান নোস। রেদওয়ান ওই দুর্ঘটনায় মারা গেছে। তুই মিথ্যা কথা বলছিস। রেদওয়ান এক দৃষ্টিতে ইয়াসিরের দিকে চেয়ে রইল। আমি মারা যাইনি, আহত হয়েছিলাম। দেখ ভালো করে আমার দিকে। আমার মুখ দেখে কি তোর বলদ মনে হয়? কলেজের প্রফেসর আর রেদওয়ানের ব্যাচমেটরা স্বয়ং নিজে মুখে আমায় জানিয়েছে রেদওয়ান ওই দুর্ঘটনায় আহত হয়েছিল, কিন্তু ওকে হসপিটালে নিয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যে ওর মৃত্যু হয়। ওরা আমাদের মেইলও করেছিল, কিন্তু সেটা আমাদের কাছে পৌঁছায়নি। ওর ডেথ সার্টিফিকেটও দিয়েছিল ডাক্তার, কিন্তু সেই সব উধাও হয়ে গেছে। তুই করেছিস সব, তাই না? সত্যি করে বল, কে তুই? রেদওয়ানের বেশ ধরে কেন এসেছিস আমাদের বাড়ি? কি চাস তুই? রেদওয়ান মুচকি হেসে বলল, এতদিনে তো বুঝে যাওয়া উচিত ছিল আমি কি চাই। এত বোকা তুমি? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে চাইছিস সোজাসুজি বল। আমি চাই যা তোমাদের কাছে আছে তা আমার হয়ে যাক। পথের ভিখারি হও তোমরা, এজন্যই তো আমি এসেছি। মিথ্যা কথা বলছিস তুই। তাই যদি হতো, তবে বাবা যখন তোকে কোম্পানির দায়িত্ব দিতে চেয়েছিল তখন তুই তার প্রস্তাব ফিরিয়ে দিতি না। তোর পরিকল্পনা অন্য কিছু। বল কেন তুই এখানে এসেছিস? আর তুই তো রেদওয়ান নোস, তবে ওর সাথে তোর এত মিল কেন? রেদওয়ান উত্তর দেওয়ার পরিবর্তে হেসে উঠল জোরে। ইয়াসির অবাক হয়ে চেয়ে রইল তার দিকে। হাসছিস কেন? সত্যি করে বল, নইলে কিন্তু। নইলে কি? কি করবে তুমি? ইয়াসির তাকে মারার জন্য হাত তুলতেই রেদওয়ান তার হাত ধরে ফেলল। ইয়াসিরকে কথায় ব্যস্ত রেখে কোন ফাঁকে যে সে নিজেকে ছাড়িয়ে নিয়েছে ইয়াসির টের পায়নি। রেদওয়ানের ঠোঁটের কোণে হাসি। সে ইয়াসিরের দিকে এগিয়ে এসে বলল, আমার বিষয়ে অনেক কিছুই জেনে ফেলেছ। এতটা জানা উচিত হয়নি তোমার।
কি বলতে চাইছিস তুই? ইয়াসির দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো। কি বলতে চাইছি তা তো পরে টের পাবে। ইয়াসিরকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে রেদওয়ান বেরিয়ে পড়ল সেখান থেকে। ইয়াসির মেঝেতে উঠে দাঁড়ালো। কি করবে রেদওয়ান? কিসের ইঙ্গিত দিয়ে গেল সে? রেদওয়ান ওখান থেকে বেরিয়ে সোজা নিজের রুমে চলে এলো। ল্যাপটপ খুলেই করিডোরের সিসিটিভি ফুটেজ চেক করলো। তাকে যে ইয়াসির নিয়ে যাচ্ছিল সে ভিডিও স্পষ্ট। ইয়াসির হয়তো বুঝতে পারেনি রেদওয়ান যে এত জলদি বেরিয়ে যাবে, তাই ফুটেজটা সরাতে ভুলে গেছে। রেদওয়ানের ভাবনার মাঝেই ঘরে ঢুকলো আরিয়া। আরিয়াকে দেখে রেদওয়ান দ্রুত ল্যাপটপটা বন্ধ করে রাখলো। আরিয়া তার সামনেই বসলো। আরিয়াকে তার দিকে চেয়ে থাকতে দেখে রেদওয়ান বলল, কি ব্যাপার, এভাবে চেয়ে আছো কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে আমায়। এটাকে কি? আরিয়া তাকে ফোনে একটা ভিডিও প্লে করে রেদওয়ানের সামনে রাখলো। রেদওয়ানকে যখন ইয়াসির লুকিয়ে লুকিয়ে নিয়ে স্টোর রুমে ঢুকাচ্ছিল তখন আরিয়া দেখে ফেলে। আরিয়া ভীষণ অবাক হয়েছিল ইয়াসির কেন তার ছোট ভাইয়ের সাথে এমন করছে, তা যেন আরিয়ার মাথাতেই ঢুকছিল না। সে দেখতে চেয়েছিল ইয়াসির রেদওয়ানের সাথে কি করে, তাই চুপি চুপি ফোনের ক্যামেরা অন করে সবটুকু রেকর্ড করে নেয়। ভিডিও শেষ হলে আরিয়া ফোনটা সরিয়ে দৃঢ় গলায় বলল, কে আপনি? আসল রেদওয়ান যদি মারা গিয়ে থাকে তবে আপনি কে? কি আপনার পরিচয়? আর আপনাদের দুজনকে দেখতে হুবহু একরকম কেন? রক্তের সম্পর্ক ছাড়া এতটা মিল কিভাবে সম্ভব? রেদওয়ান ধীরে সুস্থে তার পাশে রাখা ল্যাপটপটা সরিয়ে রাখলো। আরিয়ার দিকে চেয়ে শান্ত স্বরে বলল, এটা জানার এখনো সময় আসেনি। ঠিক সময় এলে আমি নিজেই জানাবো। এতদিন এই বিষয়ে কোনো প্রশ্ন করবে না। আরিয়া জেদি কণ্ঠে বলল, কিন্তু আমি এমন বহুরূপীর সাথে থাকতে পারবো না, যার আসল পরিচয়টাই আমি জানি না। এতদিন ধোঁকা দিয়ে এসেছেন আপনি আমায়। রেদওয়ানের যেন এবার মেজাজ বিগড়ে গেল। সে উঠে এসে বিছানায় বসা আরিয়ার দুগালে শক্ত করে হাত রেখে রাগী গলায় বলল, আমি বহুরূপী? আমি আমার পরিচয় লুকিয়েছি এটা ঠিক, কিন্তু তুমি কি করেছো? তোমার নাম স্নিগ্ধা আরিয়া নয়, এটা তো তুমি লুকিয়েছো আমার থেকে। আমি কখনো তোমায় প্রশ্ন করেছি, জানতে চেয়েছি তুমি কেন এমন করলে? আপনি যখন সবই জানেন তখন এটাও নিশ্চয়ই জানেন আমি কেন এমনটা করেছি। হ্যাঁ জানি, আর জানি বলেই কখনো জিজ্ঞেস করিনি। তবে তুমিও একটা কথা জেনে রাখো, আমিও যেটা করেছি সেটার পেছনে কারণ ছিল। আমি শখ করে পরিচয় লুকিয়ে এখানে আসিনি। তাহলে কেন এসেছেন? আরিয়ার প্রশ্নে রেদওয়ান চুপ করে গেল। সে আরিয়াকে ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। দরজার কাছে গিয়ে আবার থমকে দাঁড়ালো রেদওয়ান। আরিয়ার দিকে চেয়ে বলল, তোমার জন্য। কথাটুকু বলেই সে বেরিয়ে গেল। আরিয়ার কাছে সব কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে। একটা বিষয় তো পরিষ্কার, রেদওয়ান হোক বা অন্য কেউ, সেও আনোয়ার শেখের বিরুদ্ধে, নইলে সে এতবার আরিয়াকে বাঁচাতো না। সব সত্যি জানার পরেও চুপ করে থাকতো না। ভাবতে ভাবতে আরিয়ার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল। সে রেদওয়ানের ব্যবহার করা চিরুনিটা থেকে তার কিছু চুল নিল। তার সন্দেহ সেও এই বংশেরই কেউ, নইলে রেদওয়ান আর তার চেহারার এত মিল কেন? ইনফ্যাক্ট মেহবুবা বেগম কিংবা আনোয়ার শেখ ও এত দিনে তাকে চিনতে পারেনি। কিছু তো একটা ব্যাপার আছেই। মেঝেতে পড়ে গিয়ে ইয়াসিরের কপালের এক পাশটাই বেশ অনেকখানি কেটে গেছে। সে রুমে ঢুকে কাটা জায়গায় ওষুধ লাগিয়ে নিল। কে তুই? তোর আসল পরিচয় কি তা তো আমি খুঁজে বের করবই। ইয়াসির ফোনটা বার করে প্রতাপ চৌধুরীর নাম্বারে ফোন দিল। হ্যালো, বলো তিশার এখন কি অবস্থা? প্রতাপ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেললেন। তেমনই অবস্থার কোনো উন্নতি নেই। ইয়াসির প্রতাপ চৌধুরীর সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। প্রতাপ চৌধুরীর দেখাশোনার এখন তার বাবা। আনোয়ার সে কি করছে? ইয়াসির উঠল বাইরে যাওয়ার জন্য। ঠিক তখনই
রাবেয়া বেগম ছুটে এলেন তার ঘরে। তুই এখানে? ওদিকে টিভিতে কি নিউজ দেখাচ্ছে দেখেছিস? তোকে নিয়ে কি সব ভিডিও বানিয়েছে। তুই দ্রুত আমার সাথে আয়। ইয়াসিরের মাথায় কিছু ঢুকলো না। রাবেয়া বেগম তার হাত ধরে নিচে নিয়ে গেলেন। ইয়াসির সেখানে গিয়ে টিভির দিকে তাকাতেই থমকে গেল। টিভিতে সাইমের স্বীকারোক্তির সেই ভিডিও, সেটাতে প্রতাপ চৌধুরী আর তার করা কুকর্মের কথা সাইম নিজের মুখে বলছে। শুধু সেই ভিডিও থেকে আনোয়ার শেখকে নিয়ে সাইমের বলা কথাগুলো বাদ দেওয়া হয়েছে। বাড়ির সবাই ততক্ষণে ড্রয়িং রুমে জড়ো হয়েছে। কিভাবে তারা স্নিগ্ধার বাবাকে মারধর করেছিল, কিভাবে ইয়াসির বিনা অপরাধে স্নিগ্ধাকে ভার্সিটি থেকে তাড়িয়ে দিয়েছিল, তৃষা আর তার বাবার করা সব অন্যায়ের কথা সাইম নিজের মুখে বলছে। ইয়াসির থ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। বাড়ির সবার নজর তার দিকে। তাদের চোখে ইয়াসিরকে নিয়ে চরম ঘৃণা দেখা দিয়েছে। মেহবুবা বেগম ছেলের এই কাজ দেখে আঁচলে মুখে ঝুঁকিয়ে কেঁদে উঠলেন। গল্পের নতুন টুইস্ট। ইয়াসির আর প্রতাপ চৌধুরীকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। দুজনকে আলাদা আলাদা রুমে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। আপনি বলতে চাচ্ছেন যে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় চালানো হচ্ছে সেটা ফেক? আপনি এমন কিছু করেননি? পুলিশ ইন্সপেক্টর জিজ্ঞেস করলো। জি, আমার আর মনে হয় না সামান্য একটা ভিডিওর ভিত্তিতে আপনি আমায় গ্রেফতার করতে পারেন। তার জন্য শক্তপোক্ত কোনো প্রমাণ আনুন। ইয়াসির বলল। না না, সে তো অবশ্যই। একটা ভিডিওর ভিত্তিতে আপনাকে গ্রেফতার করতে না পারলেও সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে তো করতেই পারি, তাই না? কি বলতে চাইছেন আপনি? ভিডিওতে দেখানো ছেলেটা সাইম, ও যদি নিজের মুখে স্বীকার করে সেক্ষেত্রে আপনাকে গ্রেফতার করতেই পারি। কি বলেন প্রফেসর সাহেব? ইয়াসির ইন্সপেক্টরের কথায় মনে মনে ঘাবড়ে গেলেও মুখে প্রকাশ করলো না। সে যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করলো। না, পারেন না। এটার কি সত্যতা আছে যে সে মিথ্যা বলবে না? আপনাকে আগে যাচাই করে দেখতে হবে তার কথা কতটুকু সত্য। আমাকে আমার কাজ শেখাতে আসবেন না প্রফেসর সাহেব। আমি খুব ভালো করেই জানি আমাকে কি করতে হবে। আচ্ছা, সাইম তো আপনার স্টুডেন্ট। সে কেন শুধু শুধু আপনাকে ফাঁসাতে চাইবে? তাতে তার কী লাভ সেটা তো সাইমই ভালো করে বলতে পারবে। আচ্ছা, অনেক আজে বাজে কথা হয়েছে, এবার আসল কথায় আসি। স্নিগ্ধাকে আমার স্টুডেন্ট ছিল। তাকে ভার্সিটি থেকে কেন বের করে দেওয়া হয়েছিল? সে আমায় প্রেমপত্র দিয়েছিল। তাছাড়া সে বিভিন্ন সময় বিভিন্ন আজে বাজে ইঙ্গিত দিত, যেটা আমি প্রথমে গুরুত্ব দেইনি। কিন্তু ভার্সিটির ফাংশনের দিন সে বেশ বাড়াবাড়ি করে ফেলেছিল। আর দ্বিতীয়ত, তাকে ভার্সিটি থেকে তাড়ানো হয়নি, তার আগে সে নিজেই চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল সেটা আমি কিভাবে জানবো? সেদিনের পর আর তাকে কোথাও দেখিনি। ভার্সিটিতেও আসেনি। খোঁজ নেননি? কি হলো তার সাথে? আফটার অল আপনার স্টুডেন্ট ছিল। না, নেইনি। আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা হুটহাট ভার্সিটি আসা বন্ধ করে দেয়। তাদের পার্সোনাল প্রবলেম থাকতেই পারে। তার জন্য কি আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিব? আচ্ছা, বুঝলাম। কিন্তু আপনার যদি স্নিগ্ধার গায়েব হওয়ার পেছনে হাত নাই থেকে থাকে, তবে সাইম কেন আপনার নাম নিল? যদি আপনি কিছুই না জেনে থাকেন, তা আমি কিভাবে বলবো? কথায় বলে যা রটে তার কিছু তো বটে। আপনিও নিশ্চয়ই কিছু করেছেন যার জন্য সাইম আপনার আর প্রতাপ চৌধুরীর নাম নিল। ইয়াসির তাচ্ছিল্যের হাসি হেসে বলল। এখন কি আপনি প্রবাদ বাক্যের উপর নির্ভর করে কেসের তদন্ত করবেন? প্রতি উত্তরে ইন্সপেক্টরও হাসল। তিনি জবাব দিলেন, না না, তা কেন করব? তবে আমার ধারণা যদি ঠিক হয় প্রফেসর সাহেব, আমি যদি পাকাপোক্ত প্রমাণ পাই
আপনাকে কিন্তু বেশ ঝক্কি পোহাতে হবে। ইন্সপেক্টরের কথা শেষ হওয়ার আগেই অন্য রুম থেকে একজন এসে তার কানে কানে কিছু একটা বলল। মুহূর্তে তার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। সে ইয়াসিরের দিকে চেয়ে বলল, আচ্ছা প্রফেসর সাহেব, আপনি এবার আসুন। আমাদের যা জানার ছিল জেনে নিয়েছি। ইয়াসির ধন্যবাদ দিয়ে উঠে পড়ল। বের হওয়ার আগে ইন্সপেক্টর মাহফুজ তার দিকে চেয়ে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, সি ইউ সুন। ইয়াসিরের বুকটা ধক করে উঠল যেন। ইয়াসির বেরিয়ে যেতেই ইন্সপেক্টর মাহফুজ উঠে প্রতাপ চৌধুরীর কাছে এলো। বলুন, আপনি কি বলতে চান? আমার কিছু বলার নেই। যা জানি তা তো বলেই দিয়েছি। স্নিগ্ধা আমার মেয়ের সাথে পড়তো। আমাদের বাড়িতে তার আসা যাওয়া ছিল। নিজের মেয়ের মতোই ভাবতাম তাকে। এর বেশি আর কিছুই জানি না। কি বলছেন প্রতাপ সাহেব? বলছেন যে আপনার মেয়ের মতোই ছিল। তা যখন সে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল তখন আপনি তার খোঁজ নেওয়ার চেষ্টা করেননি? হ্যাঁ করেছিলাম, কেন করব না? তারপর তাকে অনেক খুঁজেও কোথাও পাইনি। সে আমাদের কিছু বলেও যায়নি। এক সময় তাকে খোঁজা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা বুঝলাম। কিন্তু স্নিগ্ধার বাড়ির আশেপাশের প্রতিবেশীরা যে বলছে স্নিগ্ধা যেদিন নিখোঁজ হয় তার আগের রাতে আপনাকে ওদের বাড়িতে তারা ঢুকতে দেখেছে। কি করতে গিয়েছিলেন ওখানে? প্রতাপ চৌধুরী একটা শুকনো ঢোক গিলল। আমতা আমতা করে বলল, তার বাবার সাথে আমার কিছু দরকার ছিল তাই গিয়েছিলাম। কি দরকার ছিল? এটা কনফিডেন্সিয়াল, আমি আপনাকে বলতে পারবো না। ছিল কিছু পার্সোনাল ব্যাপার। পার্সোনাল? এখন যে পার্সোনাল বলে কিছু নেই প্রতাপ সাহেব। এখানে একটা কেসের তদন্ত চলছে। এখানে ব্যক্তিগত বলে কিছু নেই। সব সোজাসুজি বলুন, সেটাই আপনার জন্য ভালো হবে। স্নিগ্ধা আর তার পরিবার নিখোঁজ হওয়ার ঠিক আগের রাতেই আপনার এমন কি পার্সোনাল কাজ পড়ল তাদের সাথে? সেটা আমরাও জানতে চাই। দেখুন ইন্সপেক্টর, প্রতাপ চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই একজন কনস্টেবল এসে জানালো প্রতাপ চৌধুরীর জামিনের জন্য উকিল এসেছে। ইন্সপেক্টর মাহফুজ উঠে প্রতাপ চৌধুরীকে বাইরে আনতে আনতে ফিসফিসিয়ে করে বললেন, কি ব্যাপার বলুন তো? আমি তো শুনেছিলাম আপনি এখন দেউলিয়া প্রায়, তবুও জামিনের জন্য উকিল নিয়োগ, মেয়ের চিকিৎসা, এসব কিভাবে চালাচ্ছেন সেটা আপনার না জানলেও চলবে। এটার নিশ্চয়ই এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। জামিনের কার্যক্রম শেষে প্রতাপ চৌধুরীকে নিয়ে উকিল বেরিয়ে গেল। ভিডিওতে সাইমের স্বীকারোক্তিতে প্রতাপ চৌধুরীর উপর বেশি প্রভাব পড়ে, এজন্য তার জামিনের প্রয়োজন হলো। প্রতাপ চৌধুরী যেতে ইন্সপেক্টর মাহফুজ কয়েকজন কনস্টেবলকে ডেকে বললেন, শোনো, তোমাদের এখন একমাত্র কাজ এই দুজনের উপর সবসময় নজর রাখা। আজ থেকে দিন-রাত সিভিল ড্রেসে তোমরা এই দুজনের উপর কড়া নজর রাখবে। ওদের প্রত্যেকটা মুভমেন্টের খবর দেবে আমায়। ওকে স্যার। আর কিছু এক্সপার্টকে ডাকো যারা ওদের ফোন হ্যাক করতে পারবে। আমার বিশ্বাস সেটা করতে পারলে ওদের বিষয়ে অনেক কিছুই জানা যাবে। কিন্তু স্যার, এটা তো বেআইনি হবে। কেউ যেন জানতে না পারে। উপর থেকে অর্ডার আছে এই কেসটার যেন যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি হয়ে যায়। এখন মিডিয়ার চাপ, সাথে উপরমহলের চাপ, হাত গুটিয়ে বসে থাকার সময় নেই। আচ্ছা স্যার, ফোন থেকে কি কিছু জানা যাবে? ওরা যা ঘরের লোক, ফোনে কি তেমন কিছু রাখবে? আর আজকের পর থেকে তো নিশ্চয়ই সাবধান হয়ে যাবে। যাক, তবুও কখনো না কখনো তো কিছু ভুল করবেই। এখন শুধু ওদের ভুল করার অপেক্ষা। আর ফোন থেকে কিছু না কিছু অবশ্যই জানা যাবে। ফোন হচ্ছে যত কুকর্মের একমাত্র সাক্ষী। নইলে দেখো মানুষ কেন সাধারণ কথা বলার ফোনের লক দিয়ে রাখে। নিশ্চয়ই তাতে এমন কিছু আছে যেটা তাদের সব কুকর্মের রহস্য ফাঁস করে দেবে। ঠিক বলেছেন স্যার। এখন যাও, যেটা বললাম সেটা করো। কনস্টেবলগুলো তাকে স্যালুট করে যে যার কাজে চলে গেল। রেদওয়ান বাড়িতে ফিরল বেশ রাত করে। আরিয়া যেন তার জন্যই অপেক্ষা করছিল। সে ঘরে ঢুকতেই আরিয়া জিজ্ঞেস করলো, কোথায় ছিলেন এত রাত অবধি? কাঁদছিল। এদিকে কে হয়েছে শুনেছেন?
হুম শুধু হুম আচ্ছা এটা কথা বলুন তো, এগুলো আপনি করেননি তো? রেদওয়ান শান্ত দৃষ্টিতে আরিয়ার দিকে চাইলো। আরিয়া যেন তার প্রশ্নের উত্তর পেয়ে গেল, চমকে উঠে বলল, কিন্তু আপনি ওই ভিডিও কোথায় পেলেন? ওটা তো তোমার কাছে ছিল, সেখান থেকেই নিয়েছি। মানে মানে তুমি যে সাইমকে কিডন্যাপ করেছিলে সেটা আমি জানতাম। তোমার সাথে রবিও ছিল। আপনি কিভাবে জানেন? আপনার নজর সবসময় আমার নজর সবসময় তোমার উপর থাকে। এটাতে এত অবাক কেন হচ্ছ? রেদওয়ান ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে তখন আরিয়া পেছন থেকে বলে উঠল, একটা কথা জিজ্ঞেস করব। শুধু একটা কেন? যা যা জিজ্ঞেস করতে চাও করো, তবে সব প্রশ্নের উত্তর পাবে না। আপনি আমাকে এত সাহায্য কেন করছেন? সেই দিন থেকে, যেদিন আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন। আপনি তো আমাকে তখন চিনতেনও না। কে বলল চিনতেন আপনি আমাকে? কবে থেকে? এই প্রশ্নের উত্তর রেদওয়ান কিছুক্ষণ চুপ করে রইল। আরিয়া জিজ্ঞেস করলো, কি হলো? উত্তর দিচ্ছে না কেন? ভাবছি তোমার এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত হবে কিনা। প্লিজ এত হেয়ালি না করে বলুন, কবে থেকে আর কিভাবে চেনেন আমায়? রেদওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আচ্ছা বেশ, শোনো তবে। তোমাকে আমি চিনি সেই ভার্সিটির লাইফ থেকেই। মানে যেদিন তুমি প্রথম ভার্সিটিতে গিয়েছিলে সেদিন থেকে। কিভাবে? সেদিন রাস্তায় তুমি একজনের হেল্প করেছিলে, মনে আছে? মাথায় হেলমেট, বাইক থেকে পড়ে গিয়েছিলাম, ওটা আমি ছিলাম। আরিয়ার মনে পড়ল সেদিনের কথা। সেদিন হেঁটে আসার সময় আরিয়া অন্যমনস্ক হয়ে রাস্তার মাঝ বরাবর হাঁটছিল। পেছন থেকে লাগাতার বাইকের হর্নের আওয়াজ ভেসে আসছে। তা জেনে তার কানেই ঢুকছিল না। রেদওয়ান উপায় না পেয়ে তাকে বাঁচানোর জন্য গাড়িটা সাইডে নিতেই গাড়িটা গিয়ে ধাক্কা খেল একটা গাছের সাথে। আরিয়ার যেন তখন হুঁশ ফিরল। সে ছুটে গেল রেদওয়ানের কাছে। কতবার যে ক্ষমা চেয়েছিল সেদিন, তার ইয়ত্তা নেই। তো তার মানে ওটা আপনি? হ্যাঁ। এক সেকেন্ড, তাহলে তো আপনার ওই বুকের ক্ষতচিহ্নটা। হ্যাঁ, সেদিনের দুর্ঘটনায় হয়েছিল ওটা। এজন্যই তো এতদিন আমার মনে হতো ওটা আমি কোথাও তো দেখেছি। তোমার ওই নিষ্পাপ মুখটা আমার মনে কোথাও না কোথাও তোমার জন্য একটা সফট কর্নার তৈরি করেছিল। তারপর থেকে আমি তোমায় বেশ কয়েকবার খুঁজেছি, কিন্তু পাইনি। কিন্তু হঠাৎ সেদিন যখন তোমাকে নদীর ধারে দেখলাম, আমি বেশ খুশি হয়েছিলাম। তোমার মুখ থেকে সব শোনার পর মনে মনে ঠিক করে নিয়েছিলাম তোমার সাথে তোমার প্রতিশোধের অংশীদার হব আমি। কেন? রেদওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসি যে তাই। রেদওয়ানের আসল পরিচয়। রেদওয়ানের কথা শুনে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে বলল, ভালোবাসেন? হ্যাঁ। কথাটুকু বলে রেদওয়ান ওয়াশরুমে ঢুকে গেল। আরিয়া তখনও ঠায় দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর রেদওয়ান শাওয়ার নিয়ে বের হতেই আরিয়া ছুটে তার কাছে গেল। উৎসুক কণ্ঠে প্রশ্ন করল, আচ্ছা একটা কথা বলুন, আমাদের বিয়েটা তো আপনার অমতে হয়েছিল তাই না? আমাদের বিয়েটা কি সত্যি কাকতালীয় নাকি? রেদওয়ান আরিয়ার উৎকণ্ঠা বুঝতে পেরে মুচকি হাসল। কি ব্যাপার? আমার বের হওয়ার অপেক্ষা করছিলে মনে হলো। যা জিজ্ঞেস করছি সেটা বলুন। আমাদের বিয়েটা কাকতালীয় তো নয়। কাকতালীয় কিভাবে হবে বলো? সব তো তোমার আর মায়ের পরিকল্পনা। আমি শুধু সব জেনেও না জানার ভান করে থেকেছি, ব্যাস। মানে আপনি আগে থেকেই জানতেন আমাদের প্ল্যানের বিষয়ে? রেদওয়ান মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আরিয়া বলল, তাহলে আপনি গিয়েছিলেন কেন সেদিন? সব জেনেও বিয়েটা কেন করলেন? আচ্ছা একটা কথা বলো বেব, এত বোকা বোকা প্রশ্ন তোমার মাথায় আসে কিভাবে? মানে আমি ভালোবাসি যাকে, তাকে নিজের করে পেতে চাই। সে নিজে থেকেই আমাকে বিয়ে করার প্ল্যান করছে। আর এটা জেনেও আমি সেখানে যাব না, বিয়ে করব না। এটা হয় বলো তো?
আরিয়া থতমত খেয়ে গেল। আসলেই মাঝে মাঝে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে মুখ গোমড়া করে রেদওয়ানের দিকে চেয়ে বলল, সব বুঝলাম, কিন্তু বিয়ের পরেও আমার সাথে এভাবে লুকোচুরি খেলার কি প্রয়োজন ছিল? তখন তো আমাকে ছোঁয়ার আপনার অধিকার ছিল। লুকিয়ে লুকিয়ে এসে জোর করে চুমু খাওয়ার কি দরকার ছিল? বারে, বিয়ের পরই তোমায় লিগালি ছুঁতে গেলে তুমি ছুঁতে দিতে বুঝি? বিয়ে তো করেছো তোমার প্রতিশোধ পূরণের জন্য, আমাকে ভালোবেসে তো করনি যে আমি চুমু খেতে চাইলেই তুমি সুরসুর করে আমার সামনে এসে বলবে নিন, এবার ইচ্ছে মতো আদর করুন। বুঝতে বলতে বুঝি? আরিয়া চোখ বড় বড় করে বলল, একদম না। তবে লুকিয়ে আদর নেওয়া ছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। কেমন অভাগা দেখো আমি! নিজের বিয়ে করা বউকে আদর করতেও লুকিয়ে আসতে হতো। কপাল কপাল! ইস, ঢং! জানতো এখান থেকে। রেদওয়ান আরিয়াকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। তার ঠোঁটের উপর নিজের আঙুল স্লাইড করতে করতে বলল, কোথায় যাব? তুমি ছাড়া আর যাওয়ার জায়গা কই আমার? আরিয়ার কি হলো কে জানে। সে আনমনে বলে উঠল, তবে আমার কাছেই থেকে যান। পরক্ষণেই নিজের বলা কথাটাতে নিজেই লজ্জা পেয়ে গেল। রেদওয়ান তার দিকে চেয়ে মুচকি হেসে বলল, থাকবো বলেই তো এসেছি। তোমার ছায়া হয়ে তোমার পাশে থেকেছি। আরিয়া রেদওয়ানের চোখে চোখ রাখল। লজ্জা নেই তার চোখে মুখে। সে বেশ শান্ত গলায় বলল, শুধু আমার জন্যই এত কিছু করছেন? এতে আপনার নিজের কোনো স্বার্থ নেই? সত্যি করে বলুন তো আমায়। রেদওয়ান কয়েক মুহূর্ত চুপ করে রইল। জবাব দিল না তার কথার। আরিয়াও ফিরতি প্রশ্ন করল না, অপেক্ষা করল তার উত্তরের। রেদওয়ান এবার বলে উঠল, আছে। কি সেটা? আমার সব কথাই তো আপনার জানা। আমার ও নিশ্চয় অধিকার আছে আপনার বিষয়ে সব জানার। রেদওয়ান শান্ত চোখে তাকালো আরিয়ার দিকে। তার মুখের হাসিটুকু এর মধ্যেই উধাও হয়ে গিয়েছে। সে আরিয়াকে ছেড়ে সামনে রাখা সোফায় গিয়ে বসল। আরিয়া সেখানে দাঁড়িয়ে তার কার্যক্রম দেখতে লাগলো। রেদওয়ান ধীরে ধীরে বলল, ভেবেছিলাম তোমায় এক্ষুনি কিছু বলবো না, কিন্তু তুমি। রেদওয়ানের কথা শেষ হওয়ার আগেই ঘরের দরজায় টোকা পড়ল। আরিয়া গিয়ে দরজা খুলে দিল। মেহবুবা বেগম ঘরের ভিতর ঢুকে এলেন। কি নিয়ে কথা বলছিস তোরা? প্রশ্নটা তিনি দুজনকে উদ্দেশ্য করেই বললেন। আরিয়া একটু থতমত খেয়ে গেল। সে বুঝতে পারল না রেদওয়ানের ওই কথা মেহবুবা বেগমের সামনে বলা উচিত হবে কিনা। মেহবুবা বেগম যদি জানতে পারে রেদওয়ান তার আসল ছেলে নয়, তখন কি প্রতিক্রিয়া হবে সেটা ভেবেই ভয় পেল আরিয়া। কিন্তু রেদওয়ান তার মায়ের দিকে চেয়ে বলল, তোমার বৌমা জানতে চায় আমি কে? আরিয়া ভেবেছিল মেহবুবা বেগম অবাক হবেন, রেদওয়ানকে হাজারখানেক প্রশ্ন করবেন, কিন্তু তাকে অবাক করে দিয়ে মেহবুবা বেগম শান্ত স্বরে বললেন, জানতে চায় যখন তখন বল ওকে। ও তোর স্ত্রী, জানার অধিকার আছে ওর। আরিয়া প্রথমে অবাক হয়ে চেয়ে রইল তাদের দুজনের দিকে। তারপর বুঝল মেহবুবা বেগম আগে থেকেই সব জানেন। তাই তো তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। মেহবুবা বেগম ছেলের পাশে গিয়ে বসলেন। রেদওয়ান একবার তার দিকে চেয়ে একটু দম নিয়ে বলতে শুরু করলো, 1990 সালের 25শে জুন আমার মা জন্ম দেন দুইটি যমজ সন্তানের। আমার বাবা অর্থাৎ আনোয়ার শেখ তখনও ব্যবসায় এত সাফল্য অর্জন করেননি। সবে ব্যবসাটা দাঁড় করিয়েছেন, তার এত নামডাকও হয়নি। তাদের জন্মের পর বাবা আমার ভাইকে নিজের কাছে রাখে, আমাকে দিয়ে দেন অন্য একজনের কাছে, আর সবাইকে জানান আমার মায়ের একটাই ছেলে জীবিত হয়েছে, আর দ্বিতীয় সন্তান মানে আমি মারা গেছি। এটুকু শেষ করতেই আরিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু উনি এমনটা কেন করেছিলেন? আর একটা বড়সড় কারণ ছিল। মায়ের ডেলিভারির একদিন আগে বাবা যখন বাইরে থেকে কাজ সেরে বাড়িতে ফিরছিলেন, তখন তার গাড়িতে ধাক্কা লেগে এক মা এবং তার সদ্যোজাত সন্তান আহত হয়। সেই দুর্ঘটনায় মা বেঁচে গেলেও সন্তানকে বাঁচানো যায়নি। বাবা তখন নিজেকে বাঁচাতে আমাকে সেই মহিলাকে দিয়ে দেন। কিন্তু আন্টি আপনাকে কিভাবে খুঁজে পেল? মা বাবাকে পরে ওই মহিলার সাথে কথা বলতে শুনে ফেলেন। তখন মা
তার সাথে দেখা করেন এবং সব সত্যি জানতে পারেন। মেহবুবা বেগম এর মাঝে বলে উঠলেন, আমি চাইলেই ওকে নিজের কাছে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি ওই মেয়েটাকে সন্তান হারানোর কষ্টটা আবার দিতে চাইনি। ভেবেছিলাম আমার তো আছে দুটো সন্তান, ওটা না হয় ওনার কাছেই থাক। আরিয়া রেদওয়ানের দিকে চেয়ে প্রশ্ন করলো, আপনি তখন থেকেই জানতেন আপনার আসল মা উনি নন? আন্টি আপনার আসল মা? রেদওয়ান মাথা নাড়ল। হ্যাঁ, মা মাঝে মাঝেই আমার সাথে লুকিয়ে দেখা করত। তারপর সময়ের সাথে সাথে আমরা দুজন দুই পরিবেশে বড় হতে লাগলাম। এমন নয় যে আমার যিনি পালিত মা ছিলেন তিনি আমাকে খারাপ রেখেছিলেন, তিনি আমার মায়ের মতোই আগলে রেখেছিলেন সব সময়। এর মাঝে একদিন বাবাকে জানালো হয় আমি এক দুর্ঘটনায় মারা গেছি, কিন্তু কেন? এটা মাই করেছিল। মা চাইছিল আমাকে সবার থেকে লুকিয়ে রাখতে, বাবাও যেন ভাবে আমি সত্যি সত্যি মৃত। আরিয়া মেহবুবা বেগমের দিকে চাইল। মেহবুবা বেগম গম্ভীর স্বরে বলল, ততদিনে আমি তার সব কুকর্মের কথা জানতে পেরেছিলাম। নিজের ব্যবসা বড় করতে পরিচিতি পাওয়ার লোভে সে সারা জীবন অনেক ঘৃণ্য আর অনৈতিক কাজ করেছে, নিজের বড় ছেলেটাকেও তেমন বানিয়েছে। আমি চাইনি আমার বাকি দুই ছেলেও এই পাপের সংস্পর্শে আসুক। যতটা সম্ভব তাদের আগলে রাখার চেষ্টা করেছি ওর হাত থেকে, কিন্তু উনি তো আপনাকে, রেদওয়ানকে উদ্দেশ্য করে, অন্য কাউকে দিয়েছিল। তবে আপনি তার নজরে থাকবেন কেন? মানে উনি কেন শুধু শুধু আপনাকে তার ব্যবসায় আনতে যাবে? এমনটা কেন মনে হলো তোমার আন্টি? রেদওয়ান তার কাছে ছিল, সে মোটামুটি ভালোই ধনী ছিল, তার স্বামীও মারা গিয়েছিল, তো এটা স্বাভাবিক। ওদের ওই সম্পত্তির উত্তরাধিকার ছিল একমাত্র ওর। সেই লোভে ওর বাবা সবসময় খোঁজ খবর রাখত ছেলের, যাতে ওদের দুই ভাইকেও তার মতো বানাতে পারে আর এ সম্পত্তিও নিজের করতে পারে। অর্থ, সম্পদ আর ক্ষমতার লোভ যে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় রে মা। মেহবুবা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। আরিয়াও ভাবল, ক্ষমতার লোভে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে। এরপর কি হলো? বাবা যখন জানতে পারলো আমি মারা গেছি তখন ভীষণ উতলা হয়ে পড়ল। এত সহায় সম্পদ তার হাতছাড়া হয়ে গেল, তা যেন তিনি মেনেই নিতে পারেননি। দুই মা ও যথাসম্ভব আমায় লুকিয়ে লুকিয়ে রাখত। সময় কেটে গেল, মাঝে আবারও বাবাও আমার পালিত মার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিল। তার তখন একমাত্র ফোকাস ছিল তার ব্যবসা, তার রেদওয়ান আর ইয়াসিরের দিকে। ইয়াসির এখানেই থেকে পড়াশোনা করলেও মা রেদওয়ানকে পাঠালেন দেশের বাইরে বাবার থেকে দূরে রাখার জন্য। আমি অবশ্য এখানেই ছিলাম, কিন্তু ওখানে ঘটল এক দুর্ঘটনা, অগ্নিকাণ্ডে মারা গেল রেদওয়ান। এটা মা জানলেও কাউকে জানাতে দেননি আমাকে। তিনি রেদওয়ান সাজিয়ে পাঠালেন বিদেশে। ভার্সিটি অথরিটি থেকে করা সব মেইল মেসেজ দেখার আগেই আমি ডিলিট করে দিতাম। কিভাবে বউ, এটা প্রশ্ন করার মতো কোনো প্রশ্ন হলো? অবশ্যই হ্যাক করে। মানে এটাই, আনোয়ার শেখের ফোন, ল্যাপটপ আর অন্য সব কিছু আমার কন্ট্রোলে আছে। কি বলছেন আপনি? ঠিকই বলছি, কিন্তু আবার কিন্তু কি? আপনি তবে কে? আপনার পেশা কি? নাম কি আপনার? আদ্রিয়ান তাহসিফ, অগ্নি স্পেশাল ব্রাঞ্চ। আরিয়া অগ্নির কথা শুনে হাঁ হয়ে গেল। আরিয়ার মাথা হেঁট করে সোফায় বসে আছে, পাশে মেহবুবা বেগম আর রেদওয়ান। আরিয়া মাথা তুলে একবার দুজনের দিকে চোখ বুলিয়ে বলল, তার মানে আপনার বিষয়ে আমি এতদিন যা যা জানতাম সব মিথ্যা? রেদওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, মিথ্যা ঠিক নয়। আমি শুধু আমার নাম পরিচয় লুকিয়ে গিয়েছিলাম তোমার থেকে। কিন্তু কেন? আমাকে বললে কি হতো? কিভাবে বলতাম? আর আগে বললে তোমার রিয়াকশনই বা কেমন হতো? তুমি কি এসব সহজে মেনে নিতে?
পারতে? আরিয়া দম নিল, মাথা দুলিয়ে বলল, হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু আমার এখনো এসব মানতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর আমার নাম মিথ্যা হতে পারে, আমি কিংবা আমার ভালোবাসা কোনোটাই কিন্তু মিথ্যা নয়। মেহবুবা বেগম ছেলের কথা শুনে মুখ টিপে হাসলেন। আরিয়াকে উদ্দেশ্য করে বললেন, আমি বুঝতে পারছি এত কিছু তোর পক্ষে একসাথে মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু একটা কথা, অগ্নি তোকে সত্যিই ভালোবাসে। আমি দেখেছি ওর চোখে তোর প্রতি ভালোবাসা। তুই ওকে ভুল বুঝিস না, ওকে দূরে সরিয়ে দিস না মা, কখনো। আমি আগে থেকেই জানতাম অগ্নি তোকে ভালোবাসে, তাই আরও উঠে পড়ে লেগেছিলাম তোদের বিয়েটা দিতে। আমি চাই আমার ছেলে যেমন ভালো থাক, তেমন তুইও যেন ওর সাথে সারা জীবন হাসি খুশি থাকতে পারিস। বিশ্বাস কর মা, আমি তোকে বলছি, ও এই পৃথিবীতে ওর চেয়ে ভালো তোকে আর কেউ রাখতে পারবে না। আরিয়া আর চোখে অগ্নির দিকে চেয়ে বলল, তোমার এই মাথামোটা ছেলে আমায় খুশি রাখবে তাহলেই হয়েছে। অগ্নি ভুরু কুঁচকে বলল, এক্সকিউজ মি, কি বললে তুমি? কিছু না। আচ্ছা আন্টি, একটা কথা জিজ্ঞেস করবো তোমায়? হ্যাঁ বল। আমাকে কিছু বলবি, আর তার জন্য আবার পারমিশন নিচ্ছিস? বল, কি বলবি? আরিয়া একটু ইতস্তত করে বলল, তোমার বর মানে আনোয়ার শেখ, উনি তো জীবনে কম পাপ করেনি, তার শাস্তিও উনি পাবেন, কিন্তু তুমি সেটা মেনে নিতে পারবে তো? কষ্ট হবে না তোমার? মেহবুবা বেগম মুচকি হাসলেন, কপালে জমে থাকা ঘামের পানিটা আঁচলে মুছে বললেন, এটা আমার ভাগ্যে ছিল, ভাগ্যের লিখন কি কেউ খণ্ডাতে পারে? আমাকেও এটাই মেনে নিতে হবে। তুমি ওই লোকটাকে ছেড়ে গেলে না কেন আন্টি? মুখে বলা সহজ, কিন্তু তুই আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখ তো। যে মানুষটা তোর সন্তানের বাবা, যার সাথে এত বছর সংসার করলি, তাকে কি এত সহজেই ছেড়ে যেতে পারবি? পারবি না। নিজের হাতে সাজানো এই সংসার কি করে ছেড়ে যায় বল? সন্তর্পণে চোখের পানি মুছলেন মেহবুবা বেগম। আরিয়া আর প্রশ্ন করল না, অগ্নির দিকে চেয়ে দেখল সেও মায়ের দিকে তাকিয়ে আছে, চোখে তার চাপা রাগ আর অভিমান জমে আছে। মেহবুবা বেগম বেরিয়ে যেতেই আরিয়া অগ্নির পাশে গিয়ে বসল, নরম গলায় বলল, আপনি যান, আপনার বাবা শাস্তি পাক। সরি, আপনি চান আপনার বাবা শাস্তি পাক, কিন্তু যখন চোখের সামনে তাকে শাস্তি পেতে দেখবেন তখন সহ্য করতে পারবেন? অগ্নি মৃদু হেসে বলল, তোমার কি মনে হয়? মনে তো হয় পারবেন না। আফটার অল আপনার জন্মদাতা বাবা, সে হাজার অন্যায় করলেও সে রক্তের টান আছে, সেটা তো আর মিথ্যা হয়ে যাবে না। অগ্নি আরিয়ার হাত চেপে ধরল, ধরা গলায় বলল, দেখো বউ, ছোট থেকেই আমার দুই মা আমায় শিখিয়েছে অন্যায়ের সাথে আপোষহীন থাকতে। আমার পেশা ও আমায় বলেছে অন্যায় দেখলে প্রতিকার করতে। এই শিক্ষাগুলো আমি ভুলে যেতে পারি না। আমাকে এটা শেখানো হয়নি আপনজন অন্যায় করলে তাকে শাস্তি না দিয়ে মাফ করে দিতে। কিন্তু উনি আপনার বাবা হতে পারে, কিন্তু তারও আগে উনি একজন অপরাধী, আর আমার কাছে অন্যায় ক্রিমিনালদের সাথে ওনার কোনো তফাৎ নেই। আরিয়া মুগ্ধ চোখে চাইল অগ্নির দিকে। অগ্নি বলল, আর আমি প্রতিজ্ঞা করেছি তোমার সব কিছুতে, সব বিপদে আমি তোমার পাশে থাকব। এই লড়াই তোমার একার নয়। তবে আর জীবনসঙ্গী হয়েছি কেন? যদি তোমার সুখের ভাগই না, সরি, যদি তোমার দুঃখের ভাগই না নিতে পারি। তুমি যেহেতু আমার, সেহেতু তোমার সুখ দুঃখ কষ্টগুলোও আমার। আরিয়ার দুগালে হাত রেখে বলল অগ্নি। তার কথা শেষ হতে আরিয়া হুট করে তাকে জড়িয়ে ধরল। অগ্নি একটু চমকে উঠল, দম নিয়ে বলল, কি ব্যাপার, ভুল করে জড়িয়ে ধরলে নাকি বউ? হুম, তবে আজ যে নিজে থেকেই আমায় ধরলে। অন্যদিন তো তোমায় জোর করে নিজের কাছে আনতে হয়, নইলে আসতেই চাও না। সব সময় দূরে দূরে থাকো আমার থেকে, যেন আমি কোনো ভয়ানক জন্তু, তোমায় কাছে পেলেই খেয়ে ফেলবো। এখন থেকে আর জোর করতে হবে না। অগ্নি অবাক হয়ে বলল, কি বলছো তুমি এসব? এই দেখি, তুমি সত্যি সত্যি আমার বউ তো? দেখি দেখি তোমার মুখটা ভালো করে দেখি। আরিয়া মেকি রাগ দেখিয়ে উঠে পড়ল। অগ্নি পাশ থেকে
অগ্নি আবার তার হাতখানা ধরে নিজের কাছে টেনে নিল। আরিয়ার থুতনিতে হাত রেখে বলল, ইস, রাগলে তো তোমায় বেশ সুন্দর লাগে বউ। রেগেই থাকো তবে, আমি বসে বসে তোমার সৌন্দর্য উপভোগ করি। আরিয়া লজ্জা পেল, মুখ লুকালো অগ্নির বুকে। অগ্নি পরম যত্নে তাকে মিশিয়ে নিল নিজের সাথে। সে যেন এই দিনটারই অপেক্ষা করছিল। দু চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলো এই মুহূর্তটা। আরিয়া অগ্নির বুকে মাথা রেখেই বলল, আমায় ভালোবেসে এত কিছু করলেন, অথচ আমাকে বলার সাহস হলো না যে আপনি আমায় ভালোবাসেন। অগ্নি চোখ বন্ধ রেখে মুচকি হেসে উঠল, যদি বলে দিতাম তুমি তো আমায় মেনে নিতে না, তখন যদি তোমায় নিজের করে চাইতাম, তোমার মনে হতো আমি জোর করে তোমায় পেতে চাইছি, তখন তুমি আমায় ভালো তো বাসতেই না, উল্টে তোমার মনে আমায় নিয়ে নেগেটিভ প্রভাব পড়তো। আমি সেটা চাইনি। আমি চেয়েছি তুমিও আমায় ভালোবাসো, আমার ভালোবাসাটাকে অনুভব করো। আমার ভালোবাসা যেন তোমার কাছে টর্চার না মনে হয়। আরিয়া অগ্নির বুক থেকে মাথা তুলে এক দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। অগ্নি ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে বলল, এই যে তোমার চোখে আমার জন্য এমন এখন যে ভালোবাসাটা দেখতে পাচ্ছি, তোমায় যদি জোর করে নিজের কাজ করে পেতে চাইতাম, তখন কি এই ভালোবাসা বিশ্বাসে ভরা দৃষ্টিতে তুমি চাইতে আমার দিকে? আরিয়া হাসল, তৃপ্তির হাসি। সে আজ অনেক কিছু পেয়েছে যা সে কখনো পাবে বলে আশা করেনি। তার মনে হচ্ছে সে যা হারিয়েছে তার দ্বিগুণ সে ফিরে পেয়েছে। কি নেই তার? তার কাছে আছে অফুরন্ত ভালোবাসা, যা কখনো শেষ হওয়ার নয়। এই একটা মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছে, পুরো পৃথিবীর ভালোবাসাও এখানে তুচ্ছ। ওভাবে তাকিয়ে থেকো না বউ, অঘটন ঘটে যেতে পারে। আরিয়ার ঘোর কাটল। সে কপাল কুঁচকে বলল, কি অঘটন ঘটবে? অগ্নি চোখ তুলে তার দিকে চাইল। ধীরে ধীরে তার কপালে কপাল ঠেকিয়ে বলল, শুনবে না দেখবে? মানে? মানে কি অঘটন ঘটবে সেটা আমি কি মুখে বলবো, নাকি একেবারে ঘটিয়ে দেব? হেয়ালি না করে সোজাসুজি বলুন তো কি বলতে চাইছেন। অগ্নি দীর্ঘশ্বাস ফেলে বলল, না, তোমায় দেখছি হাতে কলমে দেখিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক হে কহি বাত নেহি। অগ্নি আরিয়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। আরিয়া ঘাবড়ে গিয়ে অগ্নির শার্টের কলার চেপে ধরল। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? অগ্নি তার কানে কানে ফিসফিস করে বলল, আমার ভালোবাসা দেখাতে। আরিয়া বুঝল, একটা শুকনো ঢোক গিলল সে অগ্নির কথা শুনে। বিড়বিড় করতে করতে বলল, যেচে নিজেই নিজের বিপদ ডেকে আনলি, এবার ঠেলা সামলা। অগ্নি আরিয়াকে নিয়ে ঢুকলো ওয়াশরুমে। আরিয়াকে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দিল সে। মুহূর্তেই পানির ফোঁটায় আরিয়ার শরীর ভিজে গেল। অগ্নি নিজের শার্ট খুলে ছুঁড়ে দিল দূরে। আরিয়ার কোমর ধরে নিজের কাছে টেনে নিল। হাত দিয়ে তার ঠোঁটের উপর পড়া পানির ফোঁটাগুলো মুছে দিল সে। ঘোর লাগা কণ্ঠে বলল, বলেছিলাম না অঘটন ঘটতে পারে, এবার দেখলে তো? আরিয়া কিছু বলল না। অগ্নি তার ঠোঁটে নিজের ঠোঁট গুজে দিল। আরিয়া অগ্নির পিঠ খামচে ধরল। অগ্নির সেদিকে পাত্তা নেই, সে তো তার কাজে ব্যস্ত। কয়েক মিনিট পর সে ছেড়ে দিল আরিয়াকে। আরিয়া হাঁপাতে লাগলো। অগ্নি তার ঠোঁটে আলতো চুমু খেয়ে বলল, কষ্ট হচ্ছে এইটুকুতে? এর পরের বার তো 10 মিনিটের আগে ছাড়বো না। আরিয়া চোখ বড় করে চাইল তার দিকে। অগ্নি তার গলায় একটা চুমু দিয়ে বলল, রিল্যাক্স বউ, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আরিয়া কাশতে কাশতে বলল, অসভ্য কোথাকার, যান এখান থেকে। আহ, অসভ্যতামি তো এখনো শুরুই করিনি, এটা তো ট্রেলার, বাকিটা তো এবার দেখাবো। মানেটা কি? আমি আর কিছু দেখবো না, আপনি সরুন সামনে থেকে। অগ্নি হো হো করে হেসে উঠল। আরিয়াকে ঘুরিয়ে তার কাঁধে মুখ রেখে গলায় স্লাইড করতে করতে বলল, অসভ্য বললে তা? এই অসভ্যর অসভ্যতামি দেখবে না? না দেখব না, ছাড়ুন আমায়। কেন? ছেড়ে দিলে কি করবে?
চলে যাব এখান থেকে। অসময়ে গোসল করিয়ে দিলেন, যদি ঠান্ডা লেগে যায়। অগ্নি কিছুক্ষণ আরিয়াকে এক মনে দেখে বলল, ছেড়ে দিলে চলে যাবে? সত্যিই চলে যাবে? আরিয়া বুঝতে পারল অগ্নির কথার ধরন। সে মনে মনে হাসল, মুখে গম্ভীরতা বজায় রেখে বলল, যেতে তো চাই, তবে আপনি যেতে দিবেন কিনা সেটাই ভাবছি। অগ্নি হঠাৎ করে আরিয়ার গলায় মুখ ডুবিয়ে দিল। ঝর্ণা থেকে পড়া ও ঠান্ডা পানির মাঝেও আরিয়ার গলায় গরম পানির অনুভব হলো। অগ্নি কাঁদছে। আরিয়ার কেমন অদ্ভুত অনুভূতি হলো। কেন সে এসব বলতে গেল মজা করে? অগ্নি কি সত্যিই ভেবেছে সে ওকে ছেড়ে চলে যাবে? ভাবতেও পারে। অগ্নি তো জানে না আরিয়া যে ধীরে ধীরে তাকে ঠিক কতখানি ভালোবেসে ফেলেছে। ও কি এখনো তাকে হারানোর ভয় পায়? এখনো ভাবে আরিয়াকে ছেড়ে দিলেই সে চলে যাবে? আরিয়া ধীরে ধীরে অগ্নির দিকে ফিরল, দু হাতে আলতো করে তার মুখ তুলল উপরে। কিছুক্ষণ চুপচাপ তার কান্না দেখে টুপ করে কপালের মাঝখানটায় একটা চুমু এঁকে দিল সে। অগ্নি হতচকিতে হয়ে চাইল তার দিকে। আরিয়া দুষ্টু হেসে বলল, আমি যেতে চাই, কারণ আমি জানি একজনের ঠিক আমায় আটকাবে, ধরে রাখবে নিজের কাছে। সে রাতে বেশি বেশি আমায় ভালোবাসবে, তাই তো আমি যেতে চাই। অগ্নি তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, কান্নাও বন্ধ করলো না। না, সে হাউমাউ করে কাঁদছে না, তবে নিঃশব্দে তার চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। সে আরিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল, কাঁপা কাঁপা গলায় বলল, তুমি চলে যেও না, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি। যেদিন তুমি আমায় ছাড়বে সেদিন আমি এই দুনিয়া ছেড়ে দেব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।